শুনি আমরা তো 3 ঘন্টা ধরে অপেক্ষা করলাম। অনেক ভালো ভালো কথা শুনেছি এবং আমি নিবিষ্ট লেখকের মতো সব বক্তব্য লিখে রেখেছি, কিন্তু সামারাইজ করা খুব টাফ, কারণ অনেক সময় লেগে যাবে। আমি না লেখা হবে কিনা কে জানে। তো যারা কথা বলেছেন তাদের জন্য আমার অকৃত্রিম ভালোবাসা, এবং শামীমকে যেভাবে আপনারা ভালোবেসে তাকে তুলে ধরেছেন, এটা আমাদের জন্য একটা খুব বিরাট প্রাপ্তি। নাজরা হোসেন যে বইটি করেছেন, এটি কুমার যেমন বলেছেন যে একটা ঐতিহাসিক কাজ, আসলে যে নবেরার কাজটা সত্যি একটা ঐতিহাসিক কাজ। সরস্বর্য মোহাম্মদ আমাদের সাহায্য করেছেন ঐকান্তিকভাবে, এবং তিনি প্রথমেই বলেছিলেন যে একটা অনন্য আলোচনা অনুষ্ঠান এটা হতে যাচ্ছে। যদিও তিনি লেখক ও রাজনৈতিক সত্তার মধ্যে একটা ভিন্নতা দেখবার চেষ্টা করেছেন, এটি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে কতখানি করা যায় সেটা একটা ব্যাপার। আফরোজা সুমার কথা ভালো লেগেছে, উনি মনে হয় নেই। এমএস পয়েন্ট নিয়ে তিনি কথা বলেছেন। পিয়াস মজিদও ভালো কিছু বলেছেন। পিয়াসের একটা কথা আমার ভালো লেগেছে যে তিনি বলেছেন যে শামীমের কবিতা নিয়ে আলোচনা শুরু হলো, এটা একটা ভালো দিক। রাজু অর্থাৎ শামীমের ভাই আমাদেরকে অনেকখানি আলোকিত করেছেন। শামীম যে মেধাবী সে কথা বলেছেন, সে যে গান গায় সেটিও আমাদের ভালো লাগলো, এবং আমার মনে হলো যেন শামীমের কণ্ঠ আমরা শুনতে পেলাম, এরকমটা মনে হয়েছে আমার। চঞ্চল আশরাফ তিনিও খুব ভালো কথা বলেছেন, এবং তার একটা মূল্যবান কথা হলো যে প্রায় কবিতাগুলোর মধ্যেই তিনি আত্মজৈবনিক উপাদান খুঁজে পেয়েছেন। পূর্বসূরির প্রভাব থাকলেও শামীম নিজেকে একটু ভিন্ন উপায়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সবাই ভালো কথা বলেছেন। কুমার চক্রবর্তী তো বলেই দিয়েছেন যে ডিপ্রেশন অফ ডিস্ট্রাকশনের যে একটা কার্যকারিতা, সেটা মানে দর্শনীয় এখানে। আর কষ্ট নিয়েও যারা বেঁচে থাকে, নান্দনিক হতাশা নিয়ে থাকে, সেটা ভিন্ন কথা। আর শামীমের ভাষা নিয়ে কুমার চক্রবর্তী খুব ভালো কিছু বলেছেন যে একটা ক্রিপ্টো ভাষা, ইনকোডেড, ডিক্রিয়েটিভ ভাষা ইত্যাদি, তার মূল্যায়নও আমাদেরকে স্পর্শ করেছে। শোয়েব শাহরিয়ার তিনি শামীমের জীবন নিয়ে কথা বলেছেন, তারপরে ক্যাডেট কলেজের অভিজ্ঞতা তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। তার কথার মধ্যে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো যে তিনি বলছেন যে শামীম যে সনেট লিখতেন, সেই সনেটগুলো ওই বয়সে ভুলে যায়নি, একটা অসাধারণ একটা বিষয়। তো অনেকগুলো কথা নিয়ে আজকের এই আলোচনা। শামীমের ভাগ্নি চৈতি, তার কাছে আমরা জানলাম যে শামীমের শব্দচয়ন অসাধারণ ছিল। আশিক মোস্তফা তার বন্ধু, সেও ভালো বলেছেন যে শামীম ক্ষণজন্মা মানুষ ছিল। এরপরে হুমায়ুন নাসির যেটা বললেন, শামীম খুব ভদ্র ছিলেন, তারা আঙ্গুলি থাকলে মিলি থাকতো তাদের মধ্যে। এই সমস্ত কথা আমাদেরকে মানে ভাবাবে, এবং আরো গভীরের কথাগুলো আমি বললাম না, অনেক কথা আছে। আমার সামান্য একটু বিশ্লেষণের কথা বলে আমি শেষ করছি, কারণ আপনারা খুব ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আমি যেটা বলতে চাই শামীমের কবিতা নিয়ে, আমার প্রথম মনে হয়েছে যে ৯-এর দশকে যারা কবিতা লিখছেন তাদের মধ্যে সে কিন্তু একজন খুব রিমার্কেবলি বিখ্যাত বা প্রসিদ্ধ পোস্টমডার্ন কবি। এইটা আমার খুব মনে হয়েছে যে তাকে পোস্টমডার্ন কবি হিসেবে আখ্যায়িত করা খুব জরুরি। কারণ চঞ্চল আশরাফ যেমন বললেন যে ফ্রাগমেন্টেশন নিয়ে সে কাজ করেছে, শামীমের এটা একটা খুব বিরাট দিক। কারণ শামীমের যে একটা কবিতা এখানে আবৃত্ত হয়েছে শামীম কবির নামেই, সে কবিতা দেখা যায় যে শামীম নিজেকে ভাঙছেন,
বিভিন্ন উপমার সঙ্গে তিনি নিজেকে তুলনা করছেন। যেমন ধরুন, কখনো তিনি বলছেন যে সে একটা খুব ক্রূর মুখোশ, রূপালী তিমি, দাঁতালো মাছি, কাঁটাতার, নিজেকে কাঁটাতার হিসেবে রূপায়িত করবার চেষ্টা করছে। মানে এভাবে ভেঙে ভেঙে নিজেকে দেখানো, এটা হলো পোস্ট মডার্ন লিটারেচারের একটা লক্ষণ। তারপরে তিনি গ্রাড ন্যারেটিভকে উপেক্ষা করেছেন। একসময় তিনি বলেছেন যে ইতিহাস মুক্তির সোপান রচনা করেন, ইতিহাসে অমরতা নেই। তার কবিতা থেকে তুলে ধরবার চেষ্টা করছি। এরকম অনেক কথা পড়ে আমার মনে হয়েছিল যে শামীম অসাধারণ, এবং এই বয়সে, যেটি শোয়েব ভাইও বলেছিলেন যে এই বয়সে সে যে এতটা দক্ষ হয়ে উঠবে, এটি তো অভাবনীয় ব্যাপার। তো এ ব্যাপারে আমি বেশি আর বলি না, শুধু পোস্ট মডার্ন কবি হিসেবেই তাকে বিশেষভাবে চিহ্নিত করা যায় সেই কথাটা বললাম। আর আমার একটা ছোট এখানে আর্টিকেল রয়েছে, ভগ্ন সত্তা, শামীম কবিরের কবিতায় পোস্ট মডার্ন অভিজ্ঞান। সেটি যদি কখনো কোনো অনুরাগী পাঠক পড়তে চান, পড়বেন। আর এখানে একটি কবিতা বারবার ফিরে এসেছে, সেটি আমাদের সমাজে ছিলেন, ওনার কথায় এসেছে আফরোজার সোমা। তারপরে কুমার চক্রবর্তীর কথায় এসেছে একটি কবিতা, সেটি হলো ও চাঁদ। তো কুমার চক্রবর্তী যেহেতু কবিতাটি পাঠ করেছেন, সেটি দ্বিতীয়বার পাঠ করবার কোনো কারণ নেই। তো আমার মনে হয়েছে যে এই কবিতা নিয়ে বিশদভাবে কথা বলবার চেষ্টা করেছেন সুহিরিত শহীদুল্লাহ। তো তার যে বক্তব্য, সেটি আমাকে স্পর্শ করেছে। তিনি দেখাতে চেয়েছেন এই কবিতায় বিশেষ করে চাঁদের যে প্রেতাত্মা, তাকে তিনি বলবার চেষ্টা করেছেন যে হয়তোবা এই প্রেতাত্মা তার কোনো এমন প্রেয়সী যে কিনা চলে গিয়েছে। তো আমিও ঠিক কুমারের মতো আজকে কবিতাটি গভীরভাবে পড়বার পর আমার মনে হলো যে আসলে এর ব্যাখ্যা অনেক রকম হতে পারে। যেমন আজকের উপস্থাপক বারবার বলছিলেন যে শামীমের কবিতা তখনই আমাদেরকে বেশি প্রভাবিত করবে বা আমাদের কাছে মূল্যবান হয়ে উঠবে যখন কবিতা থেকে নিরন্তর নতুন ব্যাখ্যা উদ্গত হতে থাকবে। তো সেজন্যেই আমি আমার দু একটি কথা বলে শেষ করি। আমার কাছে মনে হয়েছে যে এই ও চাঁদ কবিতায় আসলে দুজন নারী রয়েছেন। কবিতাটা শুরু হয়েছে এভাবে যে চাঁদ ভেঙে ভেঙে পড়ছে এবং এক সময় সে সমুদ্রের অতলে গিয়ে খণ্ডিত হচ্ছে, বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, এবং শেষে সিদ্ধান্ত হলো কবির যে তুমি, নিশ্চয়ই ওখানে আরেকজন আছেন, যে তুমি চাঁদের প্রেতাত্মা। মানে চাঁদ যিনি আছেন বা যে আছে, তাকে একজন আমার কাছে নারীর মতো মনে হয়েছে, কারণ সে কিনা মাস্তুলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছে। তো আমার কাছে এখানে মাস্তুল মনে হয়েছে একটা ফ্যালিক সিম্বল। তো সেই ফ্যালাসের সঙ্গে তার যখন সম্পর্কটা রচিত হলো এবং তার যখন ধ্বংস নিশ্চিত হলো, তখন সেই কবি বা কবিতার কথক একা হয়ে গেলেন, নিঃসঙ্গ হলেন, এবং পরবর্তী সময় আরেকজন নারী যখন আবির্ভূত হলেন, তখন সেই প্রথম রমণী বা প্রেয়সীর কথা তিনি বলতে পারছেন না, এবং তিনি বলছেন যে তুমি যে এলে আমার কাছে, তুমি কিন্তু সেই চাঁদের প্রেতাত্মা, মানে তার কাছাকাছি তুমি যেতে পারবে না। অর্থাৎ সেই দুটো রমণীকে নিয়ে এখানে সে মেটাফরিক্যালি তার কথাগুলো বলবার চেষ্টা করেছেন। আমার কাছে সেটা মনে হয়েছে। এই একটা বিষয় আমি আপনাদের কাছে আমার বিষয়টা তুলে ধরতে চেয়েছিলাম, সেটা বললাম। আর একটা লাইন বলে আমি শেষ করি। অনেক কথা বলার ছিল, মানে বলা উচিত না, কারণ আপনাদের ধৈর্যের বাঁধটা আমি ভেঙে দিতে চাই না। একটা লাইন বলে আমি শেষ করি যে এখানে বেশ কয়েকটি অনুবাদ প্রকাশ করা হয়েছে। নবেরা হোসেন এই কাজটা খুব ভালো করেছেন, কারণ আমিও ভাবি যে শামীমের উপরে আরো ভালো কাজ করা যায়, বিশেষ করে তার উপরে খুব ভালো কিছু প্রবন্ধ নিয়ে একটা বই করা যেতে পারে। আর একটা কাজ তাৎক্ষণিকভাবে করা যায়, এখন অনুবাদের একটা ভালো সময় এসে গেছে। শামীমের অন্তত 50খানা কবিতা যদি ইংরেজিতে অনুবাদ করা যায়, তাহলে শামীম কিন্তু একটা বিখ্যাত কবি হিসেবে সারা পৃথিবীতে গণ্য হতে পারে। তো আমি
যে কথাটি বলে শেষ করব, একটা কবিতা কবিতার নাম হলো পুনর্বাসন। এই কবিতার একটা লাইন দেখুন, জলবিয়োগের ওম দাড়ি, আমি আর বেশি লাইনগুলো পড়ি না, প্রান্তরের আদিম উত্থান। এইখানে আমাদের অনুবাদক সুব্রত অগাস্টিন গোমেজ এটার ইংরেজি করেছেন দ্য ওম লাইক হাম অফ মেকিং ওয়াটার। তো এইখানে মানে জলবিয়োগ মানে তো প্রস্রাব করা, ইউরিনেশন। তো ইউরিনেশনের সময় নিশ্চয়ই এক ধরনের উষ্ণতা অনুভব হতে পারে। আমার কাছে মনে হয়েছে সেই উষ্ণতার কথা কবি বলতে চেয়েছেন, কিন্তু সুব্রত করছেন সেটা ওঙ্কার ধ্বনির যে গুঞ্জন, সেই গুঞ্জনকে তিনি সেখানে নিয়ে এসেছেন প্রস্রাব করবার সময়ে যে ধ্বনি হয় সেই ধ্বনির সাথে ওঙ্কার ধ্বনির তুলনা করেছেন। তা আমার মনে হলো যে এটা হয়তো তার একটা ভাবনা, কিন্তু আমার ভাবনা হলো যে এটা সিম্পলি মূত্রত্যাগের সময় যে উষ্ণতা অনুভব হয় বা ভিসেরাল যে ফিলিংটা হয়, সেই ফিলিংটা সে এখানে তুলে দেওয়ার চেষ্টা করেছে। কারণ তার কবিতায় কিন্তু যৌনতা রয়েছে, তার কবিতায় সঙ্গমের রূপকল্প রয়েছে এবং মরবিডিটি আছে, মানে মৃত্যু চেতনা প্রবল রয়েছে। তো সেগুলোর দিক বিবেচনা করে আমার কখনোই মনে হয়নি যে তিনি এই মূত্রত্যাগের সাথে ওঙ্কার ধ্বনি তুলনা দেবেন। আমার কাছে স্রেফ মনে হচ্ছে ওয়ার্মথ অফ ইউরিনেশন। তো আমার মনে হয় এভাবে নানাভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে। আমি শেষ করি, আপনারা সমবেত হয়েছেন, আর এখন নিশ্চয়ই 25 জনেরও বেশি নেই, অনেকে ছিলেন। আর আজকে আসার কথা হলো যে কুমার চক্রবর্তীর জন্মদিন, এবং সরস্বর্য মোহাম্মদ বলেছেন যে আজকে তার কেক কাটা হবে। উনি আমাকে একটা ভয়েস মেল পাঠিয়েছিলেন যে দাদা আসছেন তো, আজকে কিন্তু প্রখ্যাত কবির জন্মদিন। তো আমি লিখেছিলাম যে নিশ্চয়ই জন্মদিনও পালিত হবে। তো আমি খুব আনন্দিত যে কুমার চক্রবর্তীর একটা জন্মদিন যেভাবেই হোক এবং রণজিৎ দাসের যৌথভাবে জন্মদিন পালিত হচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ। এরকম একটা অনুষ্ঠান আমাদের হৃদয় কিন্তু ছুঁয়ে যাবে। শোয়েব ভাই কত কষ্ট করে এসেছেন, পারিবারিক তার অনেক মানে দহন রয়েছে, তা উপেক্ষা করে উনি এসেছেন। আসবার সময় মোবাইল পর্যন্ত ছেড়ে এসেছেন, মানে ভয়ানক কষ্ট গেছে। প্রত্যেকেই যারা এসেছেন তারা কষ্ট করে এসেছেন। বিশেষ করে আজকে নভেরা এবং সরস্বতী, এনাদের অবদানটাকে ছোট করে দেখা যাবে না। কবিতার জন্যে বা কি বলি যে একজন কবিকে তুলে ধরবার জন্যে, এবং যে কবি চলে গেছেন, আপনি দেখুন আমার সমাজে এমন হয়েছে যে সুনীল সাইফুল্লাহ চলে গেছে, তাকে নিয়ে তেমন একটা কাজ হয় না। তারপরে মানে আমাদের কোন রকমে টিকে আছেন বিষ্ণু বিশ্বাস, তাকে নিয়ে তেমন একটা কাজ হয় না। তো নভেরা এক সময় বলেছিলেন যে এই সমস্ত লোককে নিয়ে তিনি কাজ করতে চান। আমি খুব আশান্বিত যে আগামী দিনে কবিদের নিয়ে হয়তো ভালো কাজ হবে। আপনার সবাই ভালো থাকবেন।